কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বুধবার 5 জুন 2024, 22 জ্যৈষ্ঠ 1431। আজকের প্রথম দেখি আমরা ইউজুয়ালি কালকে হচ্ছে আপনার ফলাফল ঘোষণা শুরু হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের। এটাই আজকে টাইটেল হবে সবগুলো পত্রিকায়, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে ইন্ডিয়ার নির্বাচনটা হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। কারণ ইন্ডিয়াতে যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি চেঞ্জ করা লাগবে, বা বিজেপি আসলে তো যেটা আছে কন্টিনিউ করা লাগবে। আর যদি এখন জোট হয় তখন হচ্ছে আপনার আরও একটু ডিফারেন্ট টাইপ ডিপ্লোমেসি বাংলাদেশের জন্য অ্যাডাপ্ট করা লাগবে। কারণ তখন কিন্তু ভোটের ক্ষেত্রে মানে হচ্ছে যখন কোনো একটা পলিসি নেবে ইন্ডিয়া, সেক্ষেত্রে আপনার কংগ্রেস তো প্রভাব ফেলতে পারবে। সো বাংলাদেশ কিন্তু গত 15 বছরে কংগ্রেসকে মোটামুটি অ্যাভয়েড করে ডিসিশন নিতে পারছে, এখন আর পারবে না। যাই হোক, দেখেন মোট আসন হচ্ছে 543টা, আগে ছিল 545টা। এই যেটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এখন পর্যন্ত আমি আজকের কারেন্ট নিউজটা হচ্ছে দেখি নাই, সো আমি ঠিক শিওর না। বাট এটা হচ্ছে গতকাল রাত 12টা পর্যন্ত নিউজ। এবার জোটের উপর ভর করতে হচ্ছে মোদিকে, এটা একটা ভালো নিউজ, বিশেষ করে হচ্ছে সাবকন্টিনেন্টের জন্য। কারণ মোদি হচ্ছে গত 2 টার্মে উনি মোটামুটি একনায়কের মতোই ছিলেন, যা ইচ্ছে সেটা করছে, কারণ হচ্ছে সর্বাধিক সংখ্যাগরিষ্ঠতা ছিল আর কি। এইবার সেটা পসিবল না। যাই হোক, সরকার গঠনের দুই শরিক নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর উপর নির্ভর করতে হচ্ছে বিজেপিকে। 2014 সালে 282 আসন পেয়ে সরকার করেছিলেন, এরপরে পেয়েছেন 303 আসন। জোট সরকার চালানোর কোনো অভিজ্ঞতা মোদির নেই, এবারই প্রথম জোট সরকার গঠন করতে হচ্ছে। জয় পেলেন তৃণমূল কংগ্রেস, এটা একটা ভালো নিউজ আর কি মমতা ব্যানার্জির জন্য। গতবার পেয়েছিল 18টা আসন, এইবার 29টা আসন, অনেক বাড়ছে। দেখেন, করের চাপে খরচ বাড়বে মানুষের, এটা হচ্ছে আসছে বাজেট, যেটা 30 তারিখ হোপফুলি অ্যাডাপ্ট করা হবে। যে কথা বলার খরচ বাড়বে, অলরেডি হচ্ছে মোবাইল কলের অনেক বেশি মানুষ এখন অনলাইনে কথা বলে, তো ওইটা খরচটা আরও বাড়বে। এছাড়া হচ্ছে এলইডি বাতি, এসি, ফ্রিজ, পানি শোধন যন্ত্র, সিসি ক্যামেরা, এইসবের দাম বাড়বে। করমুক্ত আয়ের সীমা বাড়ছে না। এছাড়া ফ্ল্যাট কিনা ও নগদ টাকায় কালো টাকা সাদা করা যাবে, অর্থাৎ কেউ যদি ব্ল্যাক মানি থেকে সে ফ্ল্যাট কিংবা প্লট এটার মাধ্যমে টাকা সাদা করতে পারবে, অথবা সে হচ্ছে একটা পার্সেন্টেজ দিয়ে কালো টাকা সাদা করতে পারবে। এ হচ্ছে আমাদের প্রথম পেজ। আমরা সেকেন্ড পেজে যাই। বৈদেশিক মুদ্রা অর্জনে চায়ের বহুবিধ ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চা দিবস ও জাতীয় চা পুরস্কার 24 প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা এই কথা বলেন। তিনি অ্যারোমাটি অর্থাৎ সুগন্ধি চা উৎপাদন করার পরামর্শ দিয়েছেন। আর শেখ হাসিনা জানান, আমাদের প্রাইম মিনিস্টার জানান যে চা বাগানে প্রায় 1,45,000 শ্রমিক কর্মরত। এটা নোট ডাউন করে রাখতে পারেন, পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে এই পেজে আমাদের পরীক্ষা আসার মতো কিছু নাই। থার্ড পেজে দেখি আমরা, জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে আজ। আগামীকালকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনি প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন, পরে আলোচনা হবে এটার উপর, এবং 30 জুন এটা পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থ ধাপে আমাদের দেশের 60টা উপজেলায় ভোট গ্রহণ হবে আজকে। 4 নম্বর পেজে তেমন কিছু নয়, জাস্ট ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরি হয়েছে, ব্যাপারটা খারাপ লাগছে, সেই জন্য হচ্ছে শেয়ার করা। এখন দেখেন, আজকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির বলি গাজার মানুষ। এই ডেটাটা হচ্ছে মানে এই নিউজটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আজকে এটা নিয়ে হয়তো অনেকক্ষণ কথাবার্তা বলা হবে আমাদের। দেখেন, আগে একটু ব্যাকগ্রাউন্ড বলি, কীভাবে ডোমেস্টিক পলিটিক্স বা ডোমেস্টিক ইস্যুগুলা ইন্টারন্যাশনাল ইস্যুগুলোকে ইম্প্যাক্ট ফেলে। একটা বিখ্যাত কথা আছে, এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিটিক্স ইজ ইন্টারন্যাশনাল পলিটিক্স, অর্থাৎ ইন্টারন্যাশনাল পলিটিক্স ইজ দ্য এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিটিক্স। মানে ডোমেস্টিক পলিটিক্সটাকে আমি যদি এক্সটেন্ড করি তখন আমি ইন্টারন্যাশনাল পলিটিক্স পাবো। এটার খুব রিসেন্ট উদাহরণটা যদি দেই, সেটা হচ্ছে আপনার বাইডেন যখন ক্ষমতায় আসলো আর কি, তার আগে নির্বাচন এজেন্ডায় তার একটা বড় এজেন্ডা ছিল জামাল খোশেগি হত্যাকাণ্ডের বিচার। জামাল খোশেগিকে মারা হয়েছে আপনার সরাসরি সৌদি যুবরাজের তত্ত্বাবধানে বলা হয় আর কি। সো সৌদি যুবরাজের অ্যাগেনস্টে হচ্ছে ট্রাম্প খুব একটা স্টেপ নেয় নাই, কারণ ট্রাম্প হচ্ছে তখন আব্রাম অ্যাকর্ড নামে হচ্ছে একটা চুক্তিতে 4-5টা ইসলামিক, 4টা সম্ভবত 3টা বা 4টা ইসলামিক রাষ্ট্রের সাথে ইসরায়েলের একটা সম্পর্ক স্থাপন করে দেয়। এটাকে ইউজ করে হচ্ছে বাইডেন চাচ্ছে যে সবার বিচার হবে। পরবর্তীতে যখন ক্ষমতায় আসে এবং জামাল খোশেগির হত্যাকাণ্ডের বিচার শুরু করে, তখন স্বাভাবিকভাবে সৌদি হচ্ছে একটু ঝামেলায় পড়ে যায়। সৌদি আরবিয়া তখন ওদের পলিসিটা
আপনার ইউএসএ মুখী না রেখে ওরা শিফট হয়ে হচ্ছে চীন এবং হচ্ছে রাশিয়ামুখী হয়। পরবর্তীতে বুঝে যাচ্ছে যে সৌদি ইউএসএ মুখী না থাকলে সৌদি হচ্ছে ফুয়েলে ঝামেলা হবে, সৌদি পরবর্তী সময় বাইডেন হচ্ছে ওই বিচারটা স্টপ করে দিচ্ছে। বাট ইন দ্য মিন টাইমে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। মূলত বাইডেন হচ্ছে নির্বাচনে জেতার জন্য এটাকে ইস্যু বানাইছিল, এবং এইটা কিন্তু ইউএসএকে এখন অনেক স্ট্রেসে ফেলে দিচ্ছে। কেমন স্ট্রেসে ফেলছে আপনাদেরকে বলি। যেমন যখন ইউক্রেন যুদ্ধ চলতেছে তখন হচ্ছে বাইডেন চাইছিল সৌদি যাতে তেলের উৎপাদন বাড়ায়। এখন সৌদি কি করে দেখেন, এটাকে কার্টেল বলে, ঠিক আছে, মানে অনেকগুলো একটা একই সমধর্মী প্রোডাক্ট যারা প্রডিউস করে তাদের সংগঠনে কার্টেল বলে। সৌদি হচ্ছে যেমন ওপেক হচ্ছে একটা কার্টেল। তো সৌদি কি করছে দেখেন, সৌদি হচ্ছে এই তেলের উৎপাদন বাড়ায় নাই, রাশিয়ার কথা শুনে তারা তেলের উৎপাদন কমায় ফেলছে, ডিক্রিজ করে। এতে যেটা হয় যে সাপ্লাই কমে গেছে কিন্তু ডিমান্ড আছে, তা এখন প্রাইস হাইক হয়েছে। এখন দেখেন মজার ব্যাপার হচ্ছে এখানে সৌদির লাভটা কী হয়েছে। আগে সৌদির একটা ম্যাপ দেখাচ্ছে আপনাকে। ধরেন সৌদি হচ্ছে 20 লিটার তেল উৎপাদন করতো, হ্যাঁ, এবং সে হচ্ছে 5 টাকা করে বিক্রি করতো, তো সে পাইতো হচ্ছে 100 টাকা। এখন সৌদি উৎপাদন করতেছে 10 লিটার, কিন্তু যেহেতু সাপ্লাই কমে গেছে দাম বাড়বে, তখন তেলের দাম বেড়ে হয়ে গেলো 10 টাকা লিটার। এখন সৌদি কামাচ্ছে 100 টাকা, সেম টাকা। দেখেন সৌদির কিন্তু টাকা কমে নাই, কিন্তু এখন ওকে আগে বিক্রি করা লাগতো 20 লিটার, এখন বিক্রি করতেছে 10 লিটার। অর্থাৎ সৌদি এখন 10 লিটার কম বিক্রি করে সমপরিমাণ বা বেশি অর্থ পাচ্ছে। এই যে একটা বিজনেস, এইটা কিন্তু হচ্ছে সালমান খুব ভালো করে বুঝে ফেলছে। যেহেতু তার কাছে হচ্ছে তেল আছে, সে হচ্ছে মোটামুটি অ্যাপ্রিসিয়েটেড হয় সবখানে। এই যে ডোমেস্টিক পলিসিগুলো হচ্ছে আপনার ইভেন শুধু এটা না, ইভেন ব্রিক্সে যখন হচ্ছে জয়েন করে, এটা সৌদির জন্য বিশাল বড় একটা ইস্যু ছিল আর কি। এবং সবচেয়ে বড় ঝামেলায় পড়ে গেছে আপনার ইউএসএ, কারণ ব্রিক্স হচ্ছে সরাসরি কন্ট্রোল করতেছে আপনার চীন এবং রাশিয়া। এই ব্লকটা বেড়ে গেছে, এবং এখানে ইরান আছে, এরপরে হচ্ছে এখানে সাউথ আফ্রিকা আছে, যারা কিন্তু ভালোই ইউএসের অ্যাগেনস্টে আছে আর কি। তো সব মিলে হচ্ছে মূলত এই ডোমেস্টিক পলিসিগুলোর জন্যই হচ্ছে ওরা ইন্টারন্যাশনালি হচ্ছে ঝামেলাগুলো করে আর কি। তাহলে দেখেন এবার ইসরায়েল কেন ঝামেলাটা করলো। মূলত লিকুদ পার্টি, অর্থাৎ নেতানিয়াহুর যেই দলের নেতা প্রধান, সেই পার্টির আপনার সংসদের সংখ্যাগরিষ্ঠতা পায় না, ওরা একটা জোট সরকার করে ক্ষমতায় আছে। এখন নেতানিয়াহু হচ্ছে পার্সোনালি হচ্ছে অনেক করাপ্টেড, তো ওনার করাপশনের এগেনস্টে হচ্ছে ইসরায়েলে একটা বিচার চলতেছে। এটা হচ্ছে ইস্যু নাম্বার 1। ইস্যু নাম্বার 2 হচ্ছে নেতানিয়াহু ক্ষমতায় আসার পরপরই জুডিশিয়াল সিস্টেমকে কন্ট্রোল করতে যাচ্ছে, এবং ওদের পাওয়ার কমাচ্ছে, এবং এটা পুরোটাকে হচ্ছে ওনার আন্ডারে আনতে যাচ্ছে। তো এটা হচ্ছে এটার বিরুদ্ধে ইসরায়েলে প্রচুর আন্দোলন হয়। এটা কিন্তু আপনার 7 অক্টোবরের আগের কাহিনী, এবং সেই আন্দোলনকে আটকানোর জন্য উনি হচ্ছে গাজে হামলা চালায়, এবং মানুষজনকে বলে দেখো আমরা যুদ্ধের মধ্যে আছি, তোমরা আন্দোলন কমাও, ডোমেস্টিক আন্দোলন কমাও, আমরা এখন ইন্টারন্যাশনাল ইস্যুতে আছি। এবং উনি জাস্ট ওই আন্দোলনটা আটকানোর জন্য, নিজের লাভের জন্য উনি হচ্ছে প্যালেস্তাইনে মানুষ মারা শুরু করে। পরে 7 অক্টোবরে যে, তাহলে উনি মূলত 2টা কারণে হচ্ছে, এবং এটা কিন্তু গতকাল আপনারা যারা হচ্ছে আল জাজিরা বা ইন্টারন্যাশনাল নিউজগুলো ফলো করেন, গতকাল প্রেসিডেন্ট বাইডেন এটা বলে যে নেতানিয়াহু সিজফায়ার চাচ্ছে না ডোমেস্টিক রাজনীতিতে ক্ষমতায় টিকে থাকার জন্য। যদি নেতানিয়াহু ক্ষমতায় টিকে না থাকে, তখন ওনার বিরুদ্ধে দুর্নীতি মামলা আরও জোরে সোরে চলবে, এবং ওনার জেলও যাওয়া লাগতে পারে। এবং উনি যদি সিজফায়ারটা এখন চায়, সাথে সাথে ওনার জোট ভেঙে যাবে এবং উনি ক্ষমতা থেকে চলে যাবে, মানে উনি জেলে যাওয়া মোটামুটি নিশ্চিত বলা যায় আর কি। মূলত এই জন্য উনি কখনোই চায় না এই ঝামেলাটা সলভ হোক। এটাই হচ্ছে মেইন ইস্যু। এখন বলেন দেখি তাহলে ইসরায়েল কেন যাচ্ছে, ইউএসএ কেন চাচ্ছে ঝামেলা সলভ হোক? ইউএসএ কি ভালো হয়ে গেছে? মূলত এরকম না। ইউএসএ কেন সিজফায়ার চাচ্ছে তার কারণগুলো একটু বলি। প্রথমত হচ্ছে যে ইউএসএর ইউনিভার্সিটিগুলোতে প্রচুর আন্দোলন হচ্ছে, এখনও আন্দোলন হচ্ছে, তবে এখন সামার ভ্যাকেশনের জন্য আন্দোলন কমে গেছে। বাট এটার কারণে বাইডেনের হচ্ছে জনপ্রিয়তা, পপুলারিটি অনেক কমে গেছে, এবং সামনে নির্বাচন, ডিসেম্বরের দিকে নির্বাচন আছে। সো বাইডেন হেরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং মানুষও হচ্ছে, মানে সাধারণ জনগণ যারা ভোটার, তারা হচ্ছে ইসরায়েলের এত হত্যাকাণ্ড ঠিকভাবে নিচ্ছে না। এই বাইডেন নির্বাচনে জেতার জন্য অন্তত এই বছর টিল ডিসেম্বর পর্যন্ত সিজফায়ার চাচ্ছে। ওকে, কিন্তু তাহলে সমস্যাটা হচ্ছে কি? সমস্যাটা হচ্ছে বাইডেনের, যে ইসরায়েল বাইডেন
বাইডেনের কথা শুনতেছে না, এটা হচ্ছে মেন ইস্যু, ঠিক আছে? এখন বাইডেনের কথা শুনতেছে না কেন, এইটা নিয়ে হচ্ছে অন্য একটা ভিডিওতে অনেক আলোচনা করেছি, ওনার পত্রিকার ভিডিওতে, ঠিক আছে? সো ওইখানে আমি যাচ্ছি না। মূলত তাও একটু বলে রাখি, মূলত ইসরায়েল হচ্ছে আপনার খুব স্মার্টলি হচ্ছে ওদের ইকোনমিকে ডেভেলপ করে ফেলছে। ওরা এখন ইউএসের উপর সরাসরি ডিপেন্ডেন্ট না, ওদের ডিপ্লোমেসি হচ্ছে পুরো ইন্ডিপেন্ডেন্ট এখন। এবং হচ্ছে বাইডেনের প্রশাসন হচ্ছে অনেক দুর্বল। সো এইসব ইস্যুর কারণে হচ্ছে ইসরায়েল ওকে পাত্তা দিচ্ছে না, এই জন্য ঝামেলায় পড়ে গেছে এখন ইউএসএ। এটা হচ্ছে এটা জিস্ট এতক্ষণ যেটা আমরা বললাম আর কি। হ্যাঁ, এটা খুব ভালো একটা পলিটিক্স। এখানে ডাটা নাই, ডাটার প্রয়োজন নয়, আপনাদের ইন্টারন্যাশনাল পলিটিক্সে ডাটা লাগে না, এখানে লাগে হচ্ছে আপনার ইস্যু অ্যানালাইসিস করা। সো আপনারা হচ্ছে ইস্যুটা অ্যানালাইসিস করে নেবেন, তাহলে ভালো করে পড়ে যাবেন আর কি, ঠিক আছে? এই যে দেখেন, যুক্তরাষ্ট্র খোলামেলাভাবে বিরতিহীনভাবে অকুণ্ঠ সমর্থন সত্ত্বেও ইসরায়েলের উপরে যুক্তরাষ্ট্রের প্রভাব নেই বললেই চলে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং দেশটিকে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি সামরিক সাহায্য প্রদান করে, তার উপর বাইডেন প্রশাসনে কোনো ধরনের প্রভাব না থাকাকে কেবল মার্কিন পররাষ্ট্রনীতির দুর্বলতা বলে মনে করা হচ্ছে, তা নয়, বাইডেন প্রশাসনের ব্যর্থতা। এবং এইটার জন্য বাইডেন প্রশাসন হচ্ছে হেরে যেতে পারে আসন্ন নির্বাচনে। বুঝছেন ব্যাপারটা? যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আমরা পরের পেজে যাই। দেখেন, গৃহবন্দী হয়ে আছি, এটা হচ্ছে গতকালকে ফলো আপ নিউজ, গতকালের পত্রিকাতে আশা করি পড়ছেন, গতকাল আর গত পরশু। এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পরে এটাকে ভিজিট করতে গেছে, পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই পেজে হচ্ছে আমাদের তেমন ইম্পর্টেন্ট না, আমরা পরের পেজে যাচ্ছি। ইন্টারন্যাশনাল, দেখেন 10 বছর পর শত আসনের কাছে কংগ্রেস হচ্ছে, দেখেন 2009 সালে 206টা আসন পাইছে, বাট তার পরের নির্বাচনে মাত্র 40টা আসন পাইছে। তার মানে ওই 10 ইয়ারে কংগ্রেসের পারফরমেন্স খুবই খারাপ ছিল। এখন মোটামুটি কংগ্রেস আবার দাঁড়াচ্ছে, রাহুল খুব ভালো কাজ করছে এবার। ওকে, এটা নিয়ে হচ্ছে আগামীকাল বা পরশু দিন খুব ভালো নিউজ আসবে। সো এটা এখন নিয়ে করার কিছু নাই, বলার কিছু নাই, আমরা আগাই। নির্বাচনে যেসব তারকা এড়িয়ে, কঙ্কনা রণৌত উনি হচ্ছে দাঁড়াইছে, আমি ঠিক জানতাম না, আজকে ছবি দেখে মোটামুটি সারপ্রাইজ হয়েছে। ভোটে জিতেছেন বড় নেতারা, হ্যাঁ, যেমন মোদি জিতছে, রাহুল জিতছে, তারপর হচ্ছে অমিত শাহ জিতছে, রাজনাথ সিং জিতছেন, সবাই জিতছেন। আমরা আগাই। দাগি আসামি ট্রাম্প এখন লড়ে আছেন, এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। প্রকৃতির সঙ্গে টিকে থাকার লড়াই, এটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না বর্তমানে। দেখেন, তাও একটু পড়ি, যারা হচ্ছে একদমই পড়েন নাই তারা একটু পড়ে নিয়েন। এখানে তেমন কিছু নাই। হ্যাঁ, এখানে মূলত হচ্ছে যে কথাগুলো আগেই বলছে, যেমন হচ্ছে মরুকরণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভৌগোলিক এলাকাগুলো হচ্ছে আফ্রিকা, এশিয়া এবং হচ্ছে দক্ষিণ আমেরিকা। এই ভংচং কথাবার্তা লিখছে, ডাটাও কিছু নেই, আগের সব ডাটা আপনার পড়ে নিন। হ্যাঁ, দেখেন, উত্তরসূরি ঠিক করতে মোহাম্মদ বিন সালমানের কেন ভয়, এটা একটু পরীক্ষা, এটা আসবে না। সৌদির ডোমেস্টিক পলিটিক্স নিয়ে আসবে না, তবে এটা নিয়ে কিছু জিনিস শেয়ার করতে যাচ্ছি, এটা আপনাদের হয়তো অন্যখানে কাজে লাগবে। সেটা হচ্ছে, বর্তমানে সৌদির রাজা অসুস্থ, ওনার হচ্ছে কিডনি ইস্যু সহ আরও কিছু ইস্যু আছে। সো উনি মোটামুটি হয়তো খুব লং টাইমে না বাঁচার সম্ভাবনাও আছে। তো সেক্ষেত্রে রাজা হবে হচ্ছে সালমান, বুঝে যাচ্ছে। এখন মূলত সালমান যখন যুবরাজ হয় তখন সালমানের বয়স কম ছিল, বাট সালমান যেই কাজটা করছে খুব অসাধারণ কিছু কাজ করছেন উনি। প্রথমত হচ্ছে ওয়েল বেসড ইকোনমি থেকে উনি কান্ট্রি ইকোনমি শিফট করতেছে। উনি গেমিং ইন্ডাস্ট্রি সহ অনেকগুলো ইন্ডাস্ট্রি দাঁড়া করতেছে, ট্রাভেল ইন্ডাস্ট্রি দাঁড়া করাচ্ছে, এবং হচ্ছে অনেকগুলো সিটি বানাচ্ছে। তারপর অস্ত্র উৎপাদনের দিকে যাচ্ছে, অস্ত্র বিক্রির দিকেও যাওয়ার প্ল্যান করতেছে সামনে। সো এটা কিন্তু বিশাল বড় একটা, সৌদির জন্য বিশাল বড় একটা স্ট্রেংথ। সেকেন্ডারি হচ্ছে এডুকেশন। সৌদি এডুকেশন অনেক পিছিয়ে ছিল, আপনারা জানেন। দেখেন, কিন্তু সৌদি হচ্ছে, উনি হচ্ছে এখন চাচ্ছেন আগামী 10 ইয়ার্সের মধ্যে পুরো মিডল ইস্ট লিড দিবে সৌদি আরব। এক্ষেত্রে উনি অনেকগুলো ইউনিভার্সিটি বানিয়েছেন এবং ইউনিভার্সিটিতে প্রচুর ইনভেস্ট করতেছেন, ঠিক আছে? এবং উনি সবগুলো ইউনিভার্সিটির ভিসিকে নিয়ে আসতেছে, ইউএসের ভিসি যারা আছেন সবাইকে অধিক টাকা দিয়ে হচ্ছে উনি সৌদিতে নিয়ে আসতেছেন। উনি হচ্ছেন ফুটবল ইন্ডাস্ট্রি দাঁড় করাচ্ছেন। চিন্তা করে দেখেন, আগে সৌদি আরবের ফুটবলের কোনো ক্লাবের নাম জানতেন? অথচ আপনি এখন অনেকগুলো ক্লাবের নাম জানেন। এখন রোনালদোর মতো ব্যক্তিত্ব, নেইমার হচ্ছে এখন সৌদি আরবে আছে। ওদের ইনস্টাগ্রামে এখন মানে ওদের ড্রেস দেখে আমি একদিন একটা মজার জিনিস দেখলাম, যে নেইমার যে ড্রেস পরে, হ্যাঁ, অর্থাৎ মাথায় পাগড়ি বা সাদা হোয়াইট, এটা দেখে ব্রাজিলে মানুষ এই ড্রেস পরা শুরু করছে। অর্থাৎ কালচার, উনি হচ্ছে কালচারটাকে ছড়াইয়া দিচ্ছেন, টাকা আছে, উনি হচ্ছে এটা ইউজ করতেছেন। গেমিং ইন্ডাস্ট্রি, মানে যুবরাজ হচ্ছে পুরা সৌদিটাকে একটা শিফট করতে যাচ্ছেন। এটা যদি করতে পারে তাহলে যেটা হবে যে ওনাকে ইউএসের প্রতি এখন একদম মুখাপেক্ষি হয়ে থাকা লাগবে না। সৌদি এখন ব্রিক্সে ভালোই কানেক্টেড এবং ইরানের সাথে সম্পর্ক ভালো করছেন। ইরানের সাথে সম্পর্ক ভালো করার কারণে আর ওর হিজবুল্লাহ বা হুতি থেকে নিরাপত্তা লাগবে না, কারণ ওদেরকে প্যাট্রোনাইজ করতে ইরান
এই ইরানের সাথে সৌদির এখন ভালো রিলেশন, তো এখন ওদেরকে প্রোটেকশন দিতে সৌদি, এখন সৌদি কোনো ইউএসএ কোনো প্রয়োজন নাই। একটু দেখেন পলিটিক্সটা বুঝে। আবার হুতি বা ওরা হামলা করতো, হিজবুল্লাহ হামলা করতো ধরেন হচ্ছে ইয়ারকে, সৌদিকে। এখন এই ওদেরকে আবার প্যাট্রোনাইজ করে হচ্ছে ইরান। তো মাঝখানে সৌদিকে এয়ার ডিফেন্স সহ সব ধরনের নিরাপত্তা দিতে হচ্ছে ইউএসএ। এখন ইরানের সাথে সৌদির যখন সম্পর্ক ভালো হয়ে গেছে, তখন তো ভাই হুতিরা বা ওরা হচ্ছে সৌদিতে আক্রমণ চালাবে না, তখন আর ইউএসএ লাগতেছে না, ইউএসকে লাগবে না। আর যদি নিউক্লিয়ার উইপনটা পেয়ে যায় তখন তো আরও লাগবে না। তো এই জিনিসটা কিন্তু পুরোপুরি খেলে দিচ্ছে হচ্ছে সালমান। বিশেষ করে হচ্ছে উনি হচ্ছে ইউক্রেন যুদ্ধের পরে যে ইন্টারেস্টিং কাজটা করছে, উনি হচ্ছে তেল বিক্রি কমাইছে, টাকা বেশি কামাচ্ছে, এতে সৌদি হচ্ছে লাভবান হচ্ছে, রাশিয়া লাভবান হচ্ছে। স্যাড হয়ে গেছে কি ইউক্রেন এবং হচ্ছে ইউএসএ। আবার উনি যে ধরেন 500 টাকা কামাচ্ছে, সেখান থেকে আবার 100 টাকা আবার ইউক্রেনকে ডোনেট করতেছে যাতে ইউক্রেন ডেভেলপ হইতে পারে। আবার ইউক্রেন এখানে খুশি, মানে এটা আমার খুব ভালো লাগছে। মানে উনি খুব ডিপ্লোম্যাট, আমার মনে হচ্ছে খুব ভালো একজন রাজা হবে আর কি, যদি উনি ঠিকমতো আগাইতে পারে আর কি। এই পেজগুলোতে পরীক্ষা আসার মতো কিছু নাই, রান্না হোক সহজ, রান্না করা শিখে নেন ভাইয়েরা, সংসারে অশান্তি কম হবে। এরপর দেখেন নজর এখন রোলস রয়েছে। দেখেন বাংলা এই নিউজটা আমার খুব ভালো লাগছে। দেখেন যে এখানে বলতেছে যে অর্থনৈতিক মন্দার মধ্যে ঢাকার মানুষ বা রিচ মানুষরা হচ্ছে কী করতেছে, রোলস রয়েস কিনতেছে। ঠিক পাশের কলামে দেখেন মূল্যস্ফীতির চাপে নিম্ন আয়ের মানুষ খাওয়া দাওয়া করতে পারতেছে না, খাবার কিনতে পারতেছে না। পাশাপাশি কিন্তু কিছু মানুষ রোলস রয়েস কিনতেছে, কিছু মানুষ হচ্ছে আপনার নিম্ন আয়ের মানুষ হচ্ছে খাবার কিনতে পারতেছে না। এইটা হচ্ছে ডিসপ্যারিটি, ইকোনমিক্যাল ডিসপ্যারিটি। এটা হচ্ছে আমাদের ইকোনমির সমস্যা, যে এখানে হচ্ছে কিছু মানুষ হচ্ছে খাইতে পারতেছে না, আবার কিছু মানুষ খাবার নষ্ট করতেছে। অর্থাৎ ব্যালেন্স করলে যে কেউ হচ্ছে এখানে কাচ্চি খাচ্ছে, আবার কেউ হচ্ছে না খেয়ে আছে। অথচ যদি আমাদের ইকোনমিটা ঠিক করে চালানো যেত, সবাই হয়তো সাদা ভাত খাইতে পারতাম, কেউ হয়তো কাচ্চি খাইতো না বা কেউ না খায় থাকতো না। এটা হচ্ছে ইকোনমির লক্ষ্য হওয়া উচিত। যেমন এখানে একজনের কথা বললো, উনি হচ্ছে মিরপুরে একটি পোশাক কারখানায় জব করে, স্যালারি হচ্ছে কোয়ালিটি ইনচার্জ, খুব ভালো জব, অত স্যালারি হচ্ছে 25,000 টাকা। তো এক্ষেত্রে হচ্ছে আমরা দেখি যে উনি হচ্ছে লোন নেয়, এবং একটা লোন নিয়ে হচ্ছে আরেক জায়গাতে হচ্ছে লোনের টাকা নেয়, দেওয়ার জন্য আরেকজন থেকে লোন নেয়। এইভাবে হচ্ছে উনি শুধু লোনটা ঘুরাচ্ছে, এবং মোটামুটি 1 লাখ টাকার উপরে লোনে চলে গেছে কয়েক মাসের মধ্যে। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা সমস্যা। এরপরে নিউজটা দেখি, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে নিবন্ধনের সুযোগ আসছে, এবং নিবন্ধনের সুযোগ আসছে। হ্যাঁ, দেখেন এখানে হচ্ছে আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে পেনশনের জন্য কর্মসূচির জন্য হচ্ছে আগামী অর্থ বছরে 100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এখন আপনি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়েও পেনশনের জন্য হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবেন। এরপরে হচ্ছে বর্তমানে গ্রাহক হচ্ছে 3.25 লাখ, অর্থাৎ 2,79,569 জন হচ্ছে বর্তমানে গ্রাহক, এবং প্রায় প্রায় আপনার 82 কোটি টাকার মতো হচ্ছে জমা পড়েছে। নিউজটা পড়ে নিতে পারেন। এখানে তেমন কিছু নাই, বিনোদনও তেমন কিছু নাই। শেষ পাতায় দেখি আমরা, শেষ পাতায় সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হচ্ছে এটা, যে উপকূলে ভিন্ন ধরনের খরা। এখানে 3 ধরনের খরা দেখাইছে। প্রথম খরা হচ্ছে বৃষ্টি হচ্ছে না, এক ধরনের খরা। সেকেন্ডে হচ্ছে আপনার নদী এবং জলাশয় শুকিয়ে হওয়া খরা। আর তৃতীয় হচ্ছে লবণাক্ততা এবং অন্যান্য উপাদানের তারতম্যের জন্য খরা। এটা হচ্ছে আমার খুবই ভালো লাগছে, এটা নোট করে রাখেন, পরীক্ষায় দিতে পারবেন। আর এই কোটেশনটা হচ্ছে আপনি কোট করতে পারেন, উপকূলে পানি, মাটি এবং জীবিকা নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে, না হলে সেখানকার মানুষ আরও বেশি হারে এসব এলাকায় ছেড়ে যাবে। আইনুন নিশাত, এটা নোট করা যাবে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করি আগামীকাল দেখা হবে।